নমস্কার, প্রত্যেককে স্বাগত আমার ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় জটক বিচার। জ্যোতিষে বহুল আলোচিত বিষয়ের মধ্যে একটি জটক বিচার, অর্থাৎ ম্যাচ মেকিং। যখন একটি পাত্র এবং পাত্রী বিবাহের জন্য উদ্যোগ নেয়, সেই সময় কিন্তু অনেক জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েই তারা দ্বারস্থ হয় যে জটক বিচার করে বিবাহিত জীবন কেমন যাবে সেই বিষয়ে আলোকপাত বা সেই বিষয় জানার জন্য। এখন জটক বিচারের বিশ্বাসের ক্ষেত্রে যদি আমরা যাই, সেক্ষেত্রে বহু মানুষ জটক বিচারকে ভীষণ বেশি মান্যতা দেয়, আবার অনেক মানুষ মান্যতা দেয় না। যারা মান্যতা দেয়, আমাদের আলোচনা আজকে একেবারেই তাদের জন্য। জটক বিচারের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো অষ্টকূট মিলান, অর্থাৎ 8টা গুণের মিলান। এই 8টা গুণের মিলানের ক্ষেত্রে আমরা 36 সংখ্যা পেয়েছি টোটাল। এই 36-এর মধ্যে যদি 18 পাওয়া যায় তাহলে বিবাহিত জীবন ভালো হবে, এবং যদি 18-র কম থাকে তাহলে বিবাহিত জীবন খারাপ হবে। এই মেথডটিকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে আমাদের জ্যোতিষের বা জ্যোতিষ বন্ধুদের কাছ থেকে। এখন একটু গভীরে গিয়ে আলোচনা করলে দেখা যায় জটক বিচারের ক্ষেত্রে এই 36 সংখ্যার যে গুণটি বা গুণ যখন আমরা দেখি 36 সংখ্যার, তখন কিন্তু 18 পেয়েছে যারা বা 18-র অধিক 33, 34 পেয়েছে, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন অনেক সময় ডিস্টার্ব থাকে, প্রবলেম থাকে, ডাইভোর্স হয়ে যায়, বৈধব্য এসে যায়। আবার যারা 36-এর মধ্যে 8, 10, 15, 20 বলবো না, 15 পেয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন সফল বিবাহিত জীবন হিসাবে দেখা গেছে। তাহলে সেক্ষেত্রে এই গুণ নির্ণয় কতটা যুক্তিপূর্ণ? অর্থাৎ যখন গুণ সংখ্যা কম থাকছে তখনও বিবাহিত জীবন ভালো হচ্ছে, আবার যখন গুণ সংখ্যা বেশি থাকছে তখন কিন্তু বিবাহিত জীবন খারাপ হচ্ছে। এরকম রেকর্ডও কিন্তু আমরা বহু জায়গায় পেয়েছি। এটা গেল প্রথম অষ্টকূট মিলান নিয়ে আলোচনা। এরপর আরেকটি বিষয়ের ওপর সবাই খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে, মাঙ্গলিক। অর্থাৎ পাত্রী যদি মাঙ্গলিক হয়, পাত্র তাহলে মাঙ্গলিক হতে হবে, এরকম একটা মিথ সবার মধ্যেই প্রচলিত রয়েছে। এখন এই মিথটি কতটা কার্যকরী দেখা গেছে, এখানেও যদি আমরা একটু গভীরে যাই দেখতে পাবো যাদের মাঙ্গলিক বিয়ে হয়েছে তাদের বিবাহিত জীবন ডিস্টার্ব, আবার যখন মাঙ্গলিক নন মাঙ্গলিকের বিয়ে হয়েছে তখন বিবাহিত জীবন ভালো। অর্থাৎ উল্টো পথটা কিন্তু আমরা অনেকবারই দেখে থাকি। অর্থাৎ মাঙ্গলিকে বিয়ে হলেই যে বিবাহিত জীবন সাকসেসফুল হবে এমন কিন্তু কোনো তথ্য বা রেকর্ড কোথাও কিন্তু লিখিত নেই। আবার যখন মাঙ্গলিক নন মাঙ্গলিকে বিয়ে হচ্ছে তখন যে বিবাহিত জীবন খারাপই হবে এমনও কিন্তু রেকর্ড নেই, অর্থাৎ ভালোও হতে পারে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় একটা সূত্র বা মেথড এখন খুব বেশি প্রচলিত, সেটা হচ্ছে ওভারল্যাপিং সিস্টেম। এখন ওভারল্যাপিং সিস্টেমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জাতকের জন্মকুণ্ডলিতে যে লগ্নটা আছে সেই লগ্নটাকে সরিয়ে দিয়ে জাতিকার কুণ্ডলির যে লগ্ন সেটাকে ওখানে ওভারল্যাপ করে বসানো হয়, এবং ওইখান থেকে লগ্ন অনুযায়ী সব কিছু কাউন্ট করা হয়। সেমভাবে যখন জাতিকার জন্মছক দেখছে সেক্ষেত্রে কিন্তু জাতকের লগ্নটাকে নিয়ে ওই জাতিকার জন্মছকের ওপর ওভারল্যাপ করে ফেলে দেখা হচ্ছে। এখানে আরও একটু গভীরে ঢুকলে দেখা যায় যে চন্দ্র থেকে, অর্থাৎ পাত্রের চন্দ্র থেকে পাত্রীর চন্দ্র কোথায় বসে আছে, পাত্রের শুক্র থেকে পাত্রীর শুক্র কোথায় বসে আছে, শুক্র গ্রহ, এবং পাত্রীর লগ্ন থেকে পাত্রের লগ্ন কত দূরে অবস্থিত, এগুলো বিচার্য বিষয় হয়। তো মোটামুটি এই 3টে বিষয়ের উপর গুরুত্ব দিয়েই কিন্তু জটক বিচার করা হয়। কিন্তু এখানে আলোচনা করে বোঝা গেল যে কোনো মেথডটাই কিন্তু খুব বেশি ফ্রুটফুল বা সাকসেসফুল নয়। অর্থাৎ কোনো মেথডে গিয়েই কিন্তু আমি বলতে পারছি না যে এখানে গেলে বা এই মেথডটা ফলো করলে আমি সবসময় ভালো ফলই পাবো বা খারাপ ফলই পাবো। অর্থাৎ কনফ্লিক্ট কিন্তু একটা থাকছেই। তাহলে কোন মেথড বা কোন ফর্মুলা ইউজ করলে আমরা জটক বিচারের ক্ষেত্রে অনেক বেশি সফলতা পেতে পারি, সেটাই আমাদের আজকের মূল আলোচনার বিষয়। প্রথমেই বলবো অষ্টকূট মিলান নিয়ে। অষ্টকূট মিলান শাস্ত্রে লেখা রয়েছে, বহু যুগ থেকে এটার ব্যবহার চলে আসছে। এটা একেবারে ব্যর্থ বা একেবারে ভুয়ো এটা কিন্তু একেবারেই বলা যাবে না। সেক্ষেত্রে এই অষ্টকূট মিলান থেকে আমাদেরকে দুটো বিষয় ভীষণ বেশি মাথায় রেখে
জটক বিচার করতে হবে। কোন দুটো বিষয়? প্রথমত, অষ্টকূট মিলানের ক্ষেত্রে নাড়িভেদ দোষ ঘটেছে কিনা সেটা দেখাটা জরুরি। অর্থাৎ পাত্রের নক্ষত্র, জন্ম নক্ষত্র, চন্দ্রের পাশে যে নক্ষত্র লেখা থাকে সেটাই জন্ম নক্ষত্র, এবং পাত্রীর যে জন্ম নক্ষত্র অর্থাৎ যে চন্দ্রের পাশে যে নক্ষত্র লেখা থাকে, এই নক্ষত্র দুটো যদি একই নাড়িতে পড়ে, আদি অন্ত মধ্য এই তিনটে নাড়ি থাকে আমাদের, তো এই তিনটে নাড়ির যে কোনো একটি নাড়িতে যদি পড়ে, অর্থাৎ পাত্রের নক্ষত্র আদি নক্ষত্রে পড়েছে আর পাত্রীর নক্ষত্র আদি নক্ষত্রে পড়েছে, বা পাত্রপাত্রী উভয়েরই মধ্য নক্ষত্র এই নক্ষত্রে পড়েছে, যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু নাড়িভেদ দোষ ঘটে। এক্ষেত্রে কিন্তু বিবাহ দেওয়া যায় না। এটাতে মান থাকে, অর্থাৎ গুণ থাকে 8, এখানে 8-এ 8 পেতেই হবে প্রত্যেককে। আমি নিজে যখন জটক বিচার করে থাকি আমি কিন্তু এই বিষয়টা সবসময় ফলো করি যে নাড়িভেদ দোষ ঘটেনি তো, অর্থাৎ নাড়িভেদ দোষ যদি ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু বিয়ে দেওয়া যায় না। এখন এই নাড়িভেদ দোষ যেহেতু 8 থাকে, 8-এ 8 পেলে পুরোটাই 8-এ 8 পাবে, এখানে কোনো ওই কি বলবো স্টেপ মার্কিং বা স্টেপ নাম্বারিং নেই, টোটালি পেলে পুরো পাবে, না হলে পাবে না। এই 8 নাম্বারটা কিন্তু প্রত্যেককে পেতে হবে। যদি নাড়িভেদ দোষ ঘটে এবং সেখানে বিয়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে? সেক্ষেত্রে কিন্তু যেটা মেইনলি দেখা যায়, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একজনের বা দুজনেরই, এবং সন্তান আসতে কিন্তু সমস্যা হয় বা সন্তান প্রাপ্তিতে একটা সমস্যা কিন্তু থেকেই যায়। এই জন্য নাড়িভেদ দোষটি কিন্তু কখনোই এড়িয়ে যাওয়া যাবে না। নাড়িভেদে যে গুণটি দেওয়া রয়েছে সেই গুণটি প্রাপ্ত হতেই হবে। এরপর আসছি গ্রহ মৈত্রীকূট। এই গ্রহ মৈত্রীকূটের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো সেটি হলো, গ্রহ মৈত্রীকূট মানে পাত্রের রাশির অধিপতি এবং পাত্রীর রাশির যে অধিপতি তারা যেন মিত্র হয়, কখনোই যেন শত্রু সম্পর্কে না থাকে। এখানে বোধহয় 5 নাম্বার আছে, তো এই 5 নাম্বারটাও কিন্তু পেতে হবে। এটার মধ্যেই আরও একটা দোষ তৈরি হয়, সেটা হচ্ছে ব্রকুট দোষ, যেটা হচ্ছে পাত্রের নক্ষত্র থেকে বা পাত্রের জন্মরাশি থেকে পাত্রীর জন্মরাশি যদি 6, 8, 12-তে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রকুট দোষ তৈরি হয়, বিশেষ করে 6, 8-এ গেলে। তো ব্রকুট দোষ নিয়ে আমি অন্য কোনো সময় ভিডিও করব। ব্রকুট দোষও কিন্তু ক্যান্সেল হয়ে যায় যদি গ্রহ মৈত্রীকূট থাকে। অর্থাৎ অষ্টকূট মিলান থেকে আমাদের দুটো পয়েন্ট, আমি যেটা প্রথমেই বললাম সেই দুটো পয়েন্ট, একটা হলো নাড়িভেদ, এটাতে 8 নাম্বার পেতেই হবে, এবং গ্রহ মৈত্রীকূট এখানে 5 আছে, 5-এ 5 পেতেই হবে। সেক্ষেত্রে রাশির অধিপতিরা সমসম্পর্কে থাকলে অসুবিধে নেই, শত্রু সম্পর্কে না থাকলেই হলো। তো সেক্ষেত্রে এই 8 আর 5-এ 13, অর্থাৎ 36-এর মধ্যে 13 সংখ্যা কিন্তু পেতেই হবে। এরপর আসি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, কারণ ইন্ডিভিজুয়াল হরোস্কোপ না দেখে কোনো রকমভাবে কিন্তু কোনো জটক বিচার সম্ভব নয়। যারা শুধু অষ্টকূট মিলান বা শুধু মাঙ্গলিক দোষের বিচারের ওপর বিবাহ দেন তাদের ক্ষেত্রে প্রচুর এমন কেস স্টাডি আসবে যেগুলো কিন্তু নেগেটিভে যাবে, অর্থাৎ অনেক কিছু দেখে বা অনেক গুণটুন মিলিয়ে বিয়ে দিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়েছেন। আর যখন আমরা এই দুটো স্টেপ ফলো করার পর আমি যে পরবর্তী স্টেপগুলো বলবো সেগুলো ফলো করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু জটক বিচার সাকসেসফুল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকবে। আসুন জানি এখন ইন্ডিভিজুয়াল হরোস্কোপে কি কি দেখতে হবে। ইন্ডিভিজুয়াল মানে পাত্রের আলাদা হরোস্কোপটি দেখতে হবে, যেটি তার জন্মের সময়ের হরোস্কোপ, এবং পাত্রীরও জন্মকালীন হরোস্কোপটি দেখতে হবে। এক্ষেত্রে আমরা কি দেখব? প্রথম পয়েন্ট যেটি দেখব সেটি হচ্ছে সপ্তম ভাব এবং সপ্তম পতি। কেন সপ্তম ভাব, সপ্তম পতি? এরা আমাদের বিবাহিত জীবনকে নির্দেশ করে। এখন বিবাহিত জীবন যেহেতু এরা নির্দেশ করে, তাই এদেরকে দেখাটা জরুরি। দেখতে হবে কোনো রকম ডাইভোর্সের যোগ আছে কিনা, দেখতে হবে বৈধব্য যোগ আছে কিনা, বা দেখতে হবে বিবাহিত জীবনে কতটা সমস্যা বা কতটা সুখ পেতে পারে। মেইন বিষয় হলো বিবাহিত জীবন দুজনের হরোস্কোপে কীরকম আছে কন্ডিশনে, সেটা দেখাটা জরুরি। দুজনেরই যদি বিবাহিত জীবন ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালাউ করতে পারবো। এখন একজনের খারাপ একজনের ভালো এরকম হওয়া সম্ভব নয়। সেটি কেন, সেটি আমি লাস্টে বিস্তারিত আলোচনা করব। বা একজনের ডিভোর্স আছে আর একজনের ডিভোর্স নেই, এরকম হরোস্কোপও কখনোই তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এটাও বলবো যে কেন, পরবর্তীতে বলছি যে কেন এটা হতে পারে। অর্থাৎ সপ্তম ভাব এবং সপ্তম পতি এই দুটোকে কিন্তু অবশ্যই ভালোভাবে চেক করতে হবে। মোদ্দা কথা, দুজনের বিবাহিত জীবন যেন সেপারেটলি বা আলাদাভাবে ভালো হয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দুজনেরই যেন আয়ুটা ভালো থাকে,
অর্থাৎ লগ্ন এবং অষ্টম ভাব এগুলোকে ভালো করে বিচার করতে হবে, কেননা লগ্ন অষ্টম থেকে আমরা আয়ু বিচার করে থাকি। পাত্রীরও যেন আয়ু ঠিক থাকে এবং পাত্রেরও যেন আয়ু ঠিক থাকে। 3 নম্বর পয়েন্টে হলো দুজনেরই সন্তান স্থান অর্থাৎ পঞ্চম ভাব, এটা যেন শুভ কন্ডিশনে থাকে, কারণ সন্তানকে কেন্দ্র করে অনেক সময় পরবর্তী জীবনে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। এর পরের পয়েন্টটি হলো চরিত্র। ইন্ডিভিজুয়াল হরোস্কোপে দুজনেরই যেন চরিত্রের দিকটি ঠিক থাকে। আজকের যুগে খুব বেশি চারিত্রিক সমস্যার কারণে কিন্তু অনেক সময় ডিভোর্স, অনেক সময় সেপারেশন হয়ে যায়। সেক্ষেত্রে চরিত্রের দিকটিও যেন ঠিক থাকে দুজনের হরোস্কোপেই, সেটা দেখাটাও জরুরি। লাস্ট এবং একদম অন্তিম পয়েন্ট সেটা হলো ইম্পোর্টেন্স বিচার করতে হবে। এটি শুধুমাত্র পুরুষদের ছকেই বিচার করা হয়, কারণ অনেক সময় দেখা যায় অনেক পুরুষদের যৌন রোগ বা সেক্সুয়াল কোনো প্রবলেম এগুলো থাকে, এগুলো নিয়েই তারা বিয়ে করতে চলে আসেন এবং পরবর্তীতে এগুলো নিয়েই সমস্যা দেখা যায়, এগুলো নিয়ে কোর্ট কেস পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য পুরুষের ছকে ইম্পোর্টেন্স বা নপুংসতার কোনো সূত্র আছে কিনা সেটাও কিন্তু বিচার করাটা বিশেষ মাত্রায় জরুরি। এই ছিল আমাদের পয়েন্ট। এই পয়েন্টগুলোর ওপর বিচার করে এবং অষ্টকূট মিলানটি দেখে যদি বিবাহ দেওয়া হয় খুব একটা সমস্যা হবে না। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো পাত্রের লগ্ন থেকে পাত্রীর লগ্ন কোথায় অবস্থিত সেটি একবার দেখতে হবে। যদি 5-9 হয় বা 3-11 অবস্থান হয় ভালো। আর যদি শুক্রকে দেখি সেক্ষেত্রেও শুক্রের থেকে মানে পাত্রের শুক্র থেকে পাত্রীর শুক্রের অবস্থান যেন সবসময় শুভ অবস্থায় থাকে। 5-9, 3-11, 4-10 এরকম সম্পর্ক হলে ভালো হয়। যে প্রথম পয়েন্টটি আমরা আগে বলছিলাম যে একজনের বিবাহিত জীবন ভালো, অপরজনের বিবাহিত জীবন খারাপ, এই পয়েন্টটি হওয়া সম্ভব নয়। যাদের ডিভোর্স লেখা থাকে তাদের দুজনের হরোস্কোপে ডিভোর্স লেখা থাকে, তবেই গিয়েই কিন্তু তারা দুজন বিয়ে করে। এবং যাদের বৈধব্য যোগ লেখা থাকে, যে মেয়েটির ধরুন বৈধব্য যোগ লেখা রয়েছে, সে এমন কাউকে গিয়ে বিয়ে করবে যার কিনা আয়ু কম বা স্বল্পায়ু, এটাই কিন্তু ডেস্টিনি। সুতরাং একজনের বিবাহিত জীবন ভালো আর একজনের বিবাহিত জীবন খারাপ, এভাবে এই দুজন গিয়ে কিন্তু পরবর্তীতে বিয়ে করবে না, সে আপনি যতই বেশি জটক বিচার করুন না কেন। দেখা যাবে দুজনেরই হয়তো যদি বিবাহিত জীবন খারাপ থাকে তাহলে বিয়ে হতে পারে, অর্থাৎ একজন অপরজনের পরিপূরক হচ্ছে, বা একজনের ডিভোর্স আছে আর একজনেরও ডিভোর্স আছে, তার মানে দুজনেরই ভবিষ্যতে গিয়ে ডিভোর্স হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। বা একজনের বৈধব্য রয়েছে অপরজনের অল্প আয়ু রয়েছে, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কদাপি কখনো হতে পারে না একজনের ডিভোর্স রয়েছে আর একজনের নেই, বা একজনের বিবাহিত জীবন ভালো আর একজনের বিবাহিত জীবন খারাপ, এরা পরবর্তী থেকে স্বামী স্ত্রীতে পরিণত হয় না। স্বামী স্ত্রীতে তখনই পরিণত হয় যখন একজনের বিবাহিত জীবন আর একজনের বিবাহিত জীবনকে একইভাবে সাপোর্ট করে, হয় ভালোর দিকেই হোক, অ্যাভারেজের দিকেই হোক, সেপারেশনের দিকেই হোক, দুজনের বিবাহিত জীবনকে সাপোর্ট করবে। এক কনফ্লিক্টে কখনোই থাকবে না, স্ববিরোধী হতে পারে না। অর্থাৎ একজনের বিবাহিত জীবন খুব ভালো আর একজন খুব খারাপ অবস্থায় রয়েছে, এরকম সম্ভব না। ওকে, এইটুকুই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন।